হ্যালো মন মোটিভেশনের প্রিয় দর্শকেরা, আপনাদের সানডে স্পেশাল এপিসোডে আরও একবার স্বাগত। আজকে সানডে স্পেশাল এপিসোডে জর্জ এস ক্লাসেনের লেখা ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তির তৃতীয় অধ্যায়। যারা এখনও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শুনেননি তারা প্লেলিস্ট চেক করে শুনে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক তৃতীয় অধ্যায়। ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। প্রাচীন ব্যাবিলনে এক ব্যক্তি বাস করতেন, তার নাম ছিল অর্কদ। তিনি তার ধন সম্পত্তির জন্য চারিদিকে খুবই বিখ্যাত হয়ে উঠেছিলেন। সেই সাথে তিনি তার উদারতার জন্যও জনপ্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সংস্থাকে মন ভরে দান ধ্যান করতেন। নিজের পরিবারের বিষয়েও তিনি ছিলেন খুবই উদার। খরচের ব্যাপারে তিনি ছিলেন খুবই হাত খোলা, অর্থাৎ হাত খুলে খরচ করতেন তিনি। কিন্তু এত খরচ করার পরেও প্রতি বছর তার ধন সম্পত্তি দ্রুত গতিতে বৃদ্ধি পেত। তার কিছু পুরানো বন্ধু তার কাছে এসে বলে, অর্কদ, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান। এখন তুমি ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, আর আমরা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছি। তুমি সবচেয়ে ভালো পোশাক পরতে পারো, এমন খাবার খেতে পারো যা আমরা কখনো চোখে দেখিনি, অথচ আমার পরিবারের লোকেদের সাধারণ পোশাক দিই পরার জন্য। যা জুটে তাই খেতে হয়, এর মধ্যে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু কোনো একটা সময় আমরা সমান ছিলাম। আমরা একই শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, আমরা একই সাথে খেলে বড় হয়েছি। পড়াশোনা বা খেলাধুলায় তুমি যে আমাদের থেকে অনেক বেশি ভালো ছিলে এমনটাও না। তখন তুমি আমাদের থেকে অনেক বেশি সম্মানজনক নাগরিক ছিলে এমনটাও নয়। যতদূর জানি তুমি যে আমাদের থেকে বেশি পরিশ্রম করেছো এমনটাও কখনো হয়নি। তাহলে এমন কি হলো, কোন সৌভাগ্যের জোরে তুমি সব পেয়ে গেলে আর আমাদের দিকে তাকিয়ে পর্যন্ত দেখলো না? তখন অর্কদ একটু ধমকের সুরে বলেন, যৌবন থেকে এখনো পর্যন্ত তোমরা ডাল রুটি খেয়েই দিন কাটিয়েছো। কারণ কিভাবে অর্থ রোজগার করতে হয় তোমরা এখনো পর্যন্ত সে নিয়ম জানতে পারোনি, শিখতেও পারোনি। কিভাবে সম্পত্তি গড়তে হয় সে নিয়ম আয়ত্ত করতে পারোনি। সৌভাগ্য এমন এক দেবী যিনি কোনোদিন কারো কাছে অচল থাকেন না, সর্বদা কোনো একজনের ভালো করে চলেছেন এমনটাও কখনো হয় না। অন্যদিকে যাদের কপালে পরিশ্রম ছাড়াই সোনার বৃষ্টি হয় তিনি তাদের ধ্বংস করতেও পিছু পা হন না। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে জানে না তাদের খরচের হাত এতটাই বাড়িয়ে দেন যে তারা কখনো চিন্তা ভাবনা না করেই খরচ করতে থাকে। তাদের ভিতরে এমন ইচ্ছা জন্ম দেন যা তারা চেষ্টা করলেও পূরণ করতে পারে না। কিন্তু অন্যদের উপর তিনি কৃপা দেখান, ফলে তারা কৃপণ হয়ে যান এবং নিজেদের সম্পত্তির সঞ্চিত করতে থাকে। খরচের নামে ভয় পায় তারা, কারণ তারা ভাবে যদি আবার রোজগার করতে না পারে তাদের মনে চুরি ডাকাতির ভয় থেকে যায়। তারা নিজেদের দুঃখ ও একাকিত্বের মধ্যে ঠেলে দেয়। এমন অনেক মানুষ আছে যাদের সোনা উপার্জন করতে হয় না, তারা আপনা থেকেই পেয়ে যায়। তা তাদের সম্পত্তির সাথে যুক্ত হতে থাকে, তাদের আরো সমৃদ্ধিশীল করে তোলে। সারাটা জীবন আনন্দ ও সন্তুষ্টর মধ্যে দিয়ে কাটিয়ে দেয় তারা। কিন্তু এমন মানুষ খুবই কম দেখা যায়। আমি এমন মানুষের কথা কানে শুনেছি, কিন্তু আজও পর্যন্ত দেখা হয়নি, যারা হঠাৎ করে অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। একবার তাদের কথা ভেবে দেখো তো। এবার বলো আমার কথাগুলি ঠিক না ভুল? যারা বংশ পরম্পরায় সম্পত্তি লাভ করে এমন কিছু লোকেদের তার বন্ধুরাও চিনত, তাদের জন্য এই কথাগুলি প্রযোজ্যও। কিন্তু তার বন্ধুদের প্রশ্ন ছিল তিনি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন। তখন তিনি বলেন, তখন আমি যুবক, আমি নিজেকে দেখি এবং কোন জিনিসগুলো আমাকে আনন্দ দিতে পারে সেই দিকে নজর দিই। যে জিনিসগুলো আমাকে আনন্দ ও সন্তুষ্ট দিতে পারত এমন জিনিসগুলোর শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আসলে অর্থ হলো একটা শক্তি। অর্থের দ্বারা অনেক কিছু পাওয়া বা করা সম্ভব। মানুষ নিজের ঘর সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে সাজাতে পারে। মানুষ ইচ্ছে করলেই সমুদ্র যাত্রা করতে পারে। মানুষ দূর দেশের খাদ্যের আনন্দ উপভোগ করতে পারে। স্বর্ণকারের সোনা ও পাথরের উপর পালিশ করে যে গয়নাগুলি বানানো হয় মানুষ ইচ্ছে করলেই সেগুলি পড়তে পারে। মানুষ ভগবানের জন্য বড় বড় মন্দির তৈরি করতে পারে, যার সাহায্যে ইন্দ্রিয়ের সুখ লাভ করা যায়, যার সাথে আত্মার সন্তুষ্টি লাভ করা যায়। মানুষ এমন সমস্ত কাজ করতে সক্ষম। আমি যখন এই বিষয়গুলো অনুভব করতে পারি তখন ঠিক করি পৃথিবীতে ভালো বলতে যা কিছু আছে সেই সমস্ত কিছু উপভোগ করব। যারা দূর থেকেই শুধু চোখ দিয়ে বিভিন্ন রকম জিনিস দেখে
আর অন্যরা তা উপভোগ করছে দেখে যাদের মন হিংসে জন্ম হয়, এমন মানুষ আমি হতে চাই না। আমি সস্তার পোশাক পরবো না, এমন পোশাক পরবো যা পরলে আমাকে সম্মানীয় দেখাবে। এমন গরিব হয়ে জীবনে সন্তুষ্ট থাকতে পারবো না, বরং ভালো বাজারের ক্রেতা হয়ে উঠবো আমি। আমি খুব সাধারণ পরিবারে জন্ম নিয়েছিলাম। পরিবারও অনেক বড় ছিল। বাবা ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, তাই উত্তরাধিকারে প্রচুর সম্পত্তির মালিক হওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না। খুব বেশি প্রতিভা সম্পূর্ণ এবং বুদ্ধিমান ছিলাম না, কিন্তু নিজের মনের সমস্ত ইচ্ছা পূরণের জেদ ছিল। তখন মনে হয়েছিল এই ইচ্ছা পূরণের জন্য আমার সময় ও অধ্যয়ন প্রয়োজন। সময় এমন একটা জিনিস যা প্রতিটা মানুষের কাছেই সমানভাবে প্রচুর পরিমাণে থাকে। তাদের মধ্যে প্রত্যেকের কাছেই ধনী হওয়ার জন্য প্রচুর সময় আছে। তা সত্ত্বেও তোমরা বলো আমাদের কাছে একটা ভালো পরিবার ছাড়া দেখার মতো আর কিছুই নেই, যা নিয়ে গর্ববোধ করতে পারো। পড়াশোনা শেখার সময় আমাদের বিচক্ষণ শিক্ষকেরা দুটি কথা বলেছিলেন, মনে আছে? প্রথমত, এই বিষয়গুলি যেগুলি আমরা শিখেছি সেগুলি আমরা জানি। দ্বিতীয়ত, সেই প্রশিক্ষণ যার থেকে আমরা সেই জিনিসগুলো খুঁজে বার করতে পারি যেগুলো আমরা জানি না। তাই আমি ঠিক করি কিভাবে সম্পত্তি অর্জন করা যায়। আমি সেই উপায় শিখব। তা শেখার পর ভালো করে পরীক্ষা করে দেখব। যতক্ষণ আমরা এই পৃথিবীতে আছি ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো উপভোগ করাই বুদ্ধিমানের কাজ নয় কি? এরপর যখন আত্মার জগতে যেতে হবে তখন দুঃখ ছাড়া আর কি বা থাকতে পারে? আমি একটি রেকর্ডের গিয়ে একজন স্ক্রাইব হিসাবে কাজ পাই। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাটির ট্যাবলেটের উপর পরিশ্রম করি। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পরিশ্রম করতাম, কিন্তু কিছুতেই নিজের উপার্জন বৃদ্ধি পাচ্ছিল না। যা উপার্জন করতাম তা দিয়ে খাওয়া পড়া চলে যেত, সংসারের বাকি খরচও চলে যেত, কিন্তু আমি নিজের সংকল্প কোনোদিনও ভুলিনি। একদিন অলোক মিল, যিনি টাকা পয়সা ধার দিতেন, শহরের মালিকের ঘরে এসেছিলেন উনি। তিনি নবম নিয়মের কপির অর্ডার দেন আর আমাকে বলেন আমি যদি কাজটা সময়ের মধ্যে করে দিতে পারি তাহলে উনি আমাকে 2টো তামার পয়সা দেবেন। এই কাজ সম্পূর্ণ করার জন্য আমি প্রচুর পরিশ্রম করি, কিন্তু নিয়মটা ছিল খুবই দীর্ঘ। আর অলোক মিল যখন আসেন তখনও আমার একটা কাজ শেষ হয়নি। তিনি খুব রেগে যান। তার সাথে পেয়াদারাও ছিল। তারা ইচ্ছা করলেই আমাকে ধরে মারতে পারত, কিন্তু আমি জানতাম শহরের মালিক সেই কাজ করতে দেবেন না। তাই আমি নির্ভুক হয়ে বলি, অলোক মিল, আপনি তো অনেক সম্পত্তির মালিক, আপনি বলেন আমি কিভাবে ধনী হতে পারি। আমি সারা রাত জেগে আপনার কাজ শেষ করে দেব। কাল সকালের মধ্যে আপনি সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন। আমার কথা শুনে তিনি হাসেন আর বলেন, তুমি দাস হলেও তোমার মধ্যে একটা সাহস আছে। আমি এই সওদা মঞ্জুর করছি। আমি সারা রাত জেগে লিখি। আমার পিঠ অসহ্য ব্যথা করছিল। কালির গন্ধে আমার মাথা ব্যথা করছিল, যাতে করে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তিনি যখন আসেন ততক্ষণ আমার ট্যাবলেটের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। উনি আসার পর আমি ওনাকে বলি, আমি নিজের কাজ করেছি, এবার আপনার কথা রাখার পালা। হ্যাঁ, সত্যি তুমি তোমার কথা রেখেছ। ওনার কণ্ঠস্বরে মিষ্টি একটা ভাব ছিল। এবার আমার কথা রাখার পালা। এবার তুমি যা চেয়েছিলে তাই বলার পালা। আমার বয়স হয়েছে, আজকাল একটু বেশি কথা বলি। যখন কোনো যুবক কোনো বৃদ্ধের কাছে পরামর্শের জন্য আসে তখন সে বহুগুণ জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হয়। কিন্তু অনেক সময় যুবকেরা ভাবে বৃদ্ধের শুধুমাত্র অতীতের জ্ঞান আছে, তাই তারা সম্পূর্ণ লাভ থেকে বঞ্চিত থাকে। তিনি বলেন, যৌবনের বিচার ধূমকেতুর মতোই উজ্জ্বল হয়, যা আকাশকে উজ্জ্বলতায় ভরিয়ে দেয়। কিন্তু বৃদ্ধাবস্থায় জ্ঞান এতটাই উজ্জ্বল নক্ষত্রের মতো যা কখনো বদলায় না, যার দ্বারা জাহাজের নাবিকেরা দিক নির্দেশ খুঁজে পায়। আমার কথাগুলি মনে রেখো, কারণ যদি তুমি সেইগুলি মনে রাখতে না পারো তাহলে কখনোই সেই সত্যিকে ধারণ করতে পারবে না, যে সত্যি এখন আমি তোমাকে বলতে চলেছি। এখন তোমাকে যে কথাগুলি বলবো তা শুনে হয়তো তোমার মনে হতে পারে আমার রাতের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। তখন তিনি আমার দিকে একটু চতুরতার মতো তাকান, খুব ধীরে অথচ ধীরতার সাথে বলেন, আমি তখনই ধন সম্পত্তির মুখ দেখতে সক্ষম হয়েছিলাম যখন আমি বুঝেছিলাম যে নিজের অর্জিত অর্থের একটা অংশ নিজের কাছে বাঁচিয়ে রাখা উচিত, আর আজ থেকে তুমি সেইভাবেই চলবে। তখন তিনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু মুখে কোনো কথা বলেননি। আমি একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি, ব্যাস এটুকুই? তিনি উত্তরে বলেন, যে কোনো একটা সময় ভেড়া চড়াতো, আজ সে সুদখোরের মহাজন।
এটুকুই পরিবর্তন যথেষ্ট নয় কি? আমি তখন জিজ্ঞেস করি, কিন্তু আমি যা উপার্জন করছি তা তো নিজেরই জন্য করছি। জবাবে তিনি বলেন, না, তা কখনোই না। তুমি দর্জির কথা ভুলে গেলে? তুমি মুচিকে অর্থ দাও না? তুমি যে খাবার খাও তার জন্য কোনো অর্থ খরচ করতে হয় নাকি? ব্যাবিলনে কোনো অর্থ খরচ না করে তুমি থাকতে পারবে কি? গত মাসে তুমি যা রোজগার করেছিলে তার থেকে বলার মতো কি বাঁচিয়ে রাখতে পেরেছো? আর গত বছরের রোজগারের কথা ভাবো। মূর্খ, তুমি সবাইকে অর্থ দাও কিন্তু নিজের জন্য কিছুই রাখো না। বোকা, তুমি তো অন্যের জন্য পরিশ্রম করো। এর চেয়ে ভালো দাস হয়ে থাকো, প্রভুর জন্য কাজ করো, আর তার বিনিময়ে যে খাওয়া পড়া পাবে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। নিজের রোজগারের 10% যদি জমিয়ে রাখতে পারতে তাহলে এক বছরে তোমার কাছে কত টাকা জমতো তা কখনো ভেবে দেখেছো কি? আমার অঙ্কের জ্ঞান আমাকে তখনও ছেড়ে যায়নি। তাই অবাক হয়ে আমি জিজ্ঞেস করি, এক বছরে যা রোজগার করি? তিনি বলেন, তুমি সম্পূর্ণ সত্যি বলছো না। সোনার যে অংশ তুমি নিজের জন্য বাঁচিয়ে রেখেছ সেগুলিকে তোমার জন্য কাজ করাতে হবে। তামার যে অংশ তুমি উপার্জন করো তা তোমার জন্য কাজ করবে। যদি তুমি ধনী হতে চাও তাহলে রোজগারের একটা অংশ তোমাকে বাঁচিয়ে রাখতেই হবে, আর তার বাচ্চাদের রোজগার করতে হবে, আর তার থেকে তুমি সেই সমস্ত সম্পত্তি পেতে পারো যা তুমি পেতে চাও। তিনি বলেন, তোমার কি মনে হচ্ছে সারা রাত ধরে তুমি যে কাজ করলে তার বিনিময়ে আমি তোমাকে প্রতারণার করার চেষ্টা করছি? কখনোই না। তবে যদি তুমি আমার কথাগুলো বুঝে থাকো তাহলে বুঝবে আমি তোমাকে 1000 গুণ বেশি মূল্য দিচ্ছি। নিজের উপার্জনের একটা অংশ তোমাকে নিজের কাছে রাখতেই হবে। তুমি যত কম রোজগার করো না কেন তার 10% নিজের কাছে রাখার চেষ্টা করতেই হবে। যদি সম্ভব হয় তাহলে তার চেয়েও বেশি রাখতে পারো। আগে নিজেরটা সরিয়ে রাখো, তারপর দর্জি বা মুচিকে দেওয়ার কথা ভাববে। ভগবান যেটুকু জোটাবেন সেটুকুর মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। অর্থ একটা ছোট্ট বীজের মতো। সেই বীজ থেকে একদিন চারাগাছ জন্ম হয়, তারপর ধীরে ধীরে তা বৃক্ষের আকার ধারণ করে। যত শীঘ্রই বীজ রোপণ করতে পারবে তত শীঘ্রই গাছ জন্ম হবে। নিজের সঞ্চয়ের দ্বারা এই গাছকে যত বেশি জল ও সার দিতে পারবে তত শীঘ্রই বড় হয়ে উঠে তোমাকে ছায়া দিতে শুরু করবে। এই কথা বলে তিনি নিজের ট্যাবলেট নিয়ে সেখান থেকে চলে যান। তার বলা কথাগুলো আমি বারবার ভাবতে থাকি। আমার মনে হচ্ছিল তিনি ঠিকই বলছেন। তাই আমি ঠিক করি আমি সম্পূর্ণ বিষয়টা পরীক্ষা করে দেখব। তারপর থেকে যখনই আমার হাতে মুদ্রা আসতে শুরু করে প্রতি 10টা তামার মুদ্রার মধ্যে একটা আমি নিজের কাছে লুকিয়ে রেখে দিতাম। কথাটা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু তারপর থেকে আমার কাছে অর্থের অভাব হয়নি। আমি খেয়াল করে দেখি এই একটা পয়সা কম হয়ে যাওয়ার জন্য আমাকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমার সঞ্চিত অর্থ যত বৃদ্ধি পেতে থাকে তখন আমার মনে বিভিন্ন জিনিস ক্রয় করার ইচ্ছেও বৃদ্ধি পেতে শুরু করে। ব্যবসায়ীদের দেখানো বিভিন্ন সুন্দর জিনিসগুলো কেনার জন্য মন ব্যাকুল হতো, কিন্তু আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখি, সেই বস্তুগুলি কেনা থেকে বিরত থাকি। সেই ঘটনার পর 12টা মাস কেটে যায়। একদিন অলোক মিল আমার কাছে আসেন আর বলেন, গত বছর তুমি যা রোজগার করেছো তার 10% নিজের জন্য বাঁচিয়ে রেখেছো কি? আমি গর্বের সাথে বলি, হ্যাঁ মহাশয়, আমি রেখেছি। তিনি হাসি মুখে বলেন, বাহ, খুব ভালো করেছো, কিন্তু তুমি সেইগুলি দিয়ে কি করলে? আমি বলি, আমি অর্থগুলো ইট তৈরির মহাজনকে দিয়েছি। উনি জাহাজে করে দূর দেশে যাত্রা করছেন। আসার সময় ফনিসিয়ানের তৈরি মূল্যবান দ্রব্য ও গয়না কিনে নিয়ে আসবেন। সেই গয়নাগুলি আমরা এখানে বিক্রি করব, আর বিক্রি করে যা পাবো তা নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। তিনি চিৎকার করে বলেন, মূর্খামের একটা শেষ থাকা উচিত। যে ইটবে নাই তার গয়না সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে সেটা একবার ভেবে দেখেছো কি? যে রুটি বানায় তার কাছে গিয়ে তুমি চন্দ্র নক্ষত্রের চাল সম্পর্কে জিজ্ঞেস করবে কি? না, আমার মনে হয় না। যদি তোমার মাথায় বুদ্ধি থাকে তাহলে নিশ্চয়ই তুমি জ্যোতিষের সাথে সেই বিষয়ে কথা বলবে। আমার মনে হয় তোমার সঞ্চয় জ্বলে গেছে। নিজের অর্থের গাছের শিকড়টা তুমি নিজেই গোড়া থেকে কেটে দিয়েছো। আবার অর্থ সঞ্চয় শুরু করো। আর যদি এবারও তোমার গয়না কেনার ইচ্ছে হয় তাহলে যে গয়না বানায় এমন কারো কাছে যেও। যদি তুমি ভেড়া সম্পর্কে জানতে চাও তাহলে ভেড়া পালকের কাছে যেও।
পরামর্শ এমন একটা জিনিস যা অতি সহজে বিতরণ করা যায়, কিন্তু তোমার ঠিক ততটুকুই মনে রাখা উচিত যতটুকু তোমার প্রয়োজন বলে মনে হবে। যে নিজের সঞ্চয় সম্পর্কে এমন কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ চায় যার এই বিষয়ে কোনো ধারণা নেই, তাহলে সে সঠিক পরামর্শ পাবে না, যার ফলে তার অর্থ জলে যাবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। তিনি আরও বলেছিলেন, ফনিসিয়ানরা খুবই প্রতারক হয়। ওরা রত্ন বলে কাচের টুকরো বিক্রি করে দেয়, যা দেখতে রত্নের মতো, দেখে বোঝার উপায় থাকে না। এরপর আমি পুনরায় তামার পয়সা জমাতে শুরু করি। তখন তা আমার কাছে অনেক সহজ বলে মনে হচ্ছিল, কারণ তা তখন আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এর ঠিক 12 মাস বাদে অলোক মিল পুনরায় একদিন স্ক্রাইবের গিরিয়ে আসেন। সেখানে এসে তিনি আমাকে জিজ্ঞেস করেন, শেষ সাক্ষাতের পর তুমি কি কি পরিবর্তন এনেছো? আমি তাকে বিশ্বাস করে সব কথা বলতে শুরু করি। আমি তাকে বলি, আমি সেই টাকা একজনকে ধার দিয়েছি, সে প্রতি মাসে আমাকে সেই টাকা থেকে সুদ দেয়। কথাটা শুনে ভালো লাগে কথাটা শুনে তার ভালো লাগে। তিনি বলেন, বাহ, বেশ, কিন্তু সেই সুদের টাকা দিয়ে তুমি কি করলে? তখন আমি বলি, মধু, মদ, মশলাদার কেক খেয়েছি, নিজের জন্য স্কারলেট টিউনিক কিনেছি, আর একদিন একটা ভালো দেখে গাধা কিনবো, আর তারপর সেই গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াবো। কথাটা শুনে অলোক মিল হাসতে শুরু করেন। তুমি নিজের সঞ্চয়ের বাচ্চাকে এইভাবে খেয়ে ফেললে? তাহলে ও তোমার জন্য কিভাবে কাজ করবে? আর তার বাচ্চাই বা কোথা থেকে আসবে যে তোমার জন্য পুনরায় কাজ করবে? আগে নিজের জন্য সেনাদল তৈরি করো, তারপর যত খুশি ভালো মন্দ খেও। এই কথা বলে তিনি চলে যান। এরপর 2 বছর তার সাথে দেখা হয়নি। 2 বছর বাদে যখন তার সাথে দেখা হলো, তখন তার মুখ বলিরেখায় ভরা, চোখগুলো ঝুঁকে পড়েছিল, কারণ তার বেশ বয়স হয়ে গিয়েছিল। তখন তিনি আমাকে বলেন, অর্কদ, তুমি যে সম্পত্তি বানানোর স্বপ্ন দেখতে, সেই সম্পত্তি বানিয়ে ফেলেছ কি? তখন আমি জবাবে বলি, যতটা রোজগারের ইচ্ছা ছিল ততটা তো রোজগার করতে পারিনি, কিন্তু কিছুটা বানাতে পেরেছি। সেখান থেকেই আমার উপার্জন হয়, এবং সেই টাকা থেকে পুনরায় আমার উপার্জন হয়। এখনও যে ইট বানাও, তার কাছ থেকে পরামর্শ নিতে যাও কি? জবাবে বলি, ইট বানানোর বিষয়ে সে ভালোই পরামর্শ দেয়। এই কথা শোনার পর তিনি বলতে শুরু করেন, অর্কদ, যা শেখার ছিল তা তুমি খুব ভালো করে শিখে ফেলেছ। নিজের উপার্জন থেকে কিভাবে সঞ্চয় করতে হয় তা তুমি শিখে গিয়েছ। কার কাছ থেকে কোন পরামর্শ নেওয়া উচিত, অর্থাৎ কে কোন বিষয়ে যোগ্য পরামর্শ দিতে পারে, সেটা বুঝে গিয়েছ। আর নিজের সঞ্চয়ের অর্থ কিভাবে নিজের কাজে লাগানো যায়, তা দিয়ে কিভাবে নিজের কাজ করা যায় তুমি শিখে গিয়েছো। কিভাবে পয়সা রোজগার করা যায়, কিভাবে সঞ্চয় করা যায়, এবং কিভাবে তার ব্যবহার করা যায়, তুমি তা শিখে নিয়েছো। এবার তুমি একটা দায়িত্বপূর্ণ পদের অধিকারী হতে প্রস্তুত। আমার বয়স হয়েছে, আমার ছেলে খরচ করার কথা ভাবে, কখনো রোজগার করার কথা ভাবে না। আমি বহু জায়গায় অর্থ খাটিয়ে রেখেছি, সবটা দেখাশোনা করা এখন আমার পক্ষে আর সম্ভব না। তুমি যদি নিপ্পুরে গিয়ে আমার জমি দেখাশোনা করো, তাহলে আমি তোমাকে আমার পার্টনার বানিয়ে দেব। তাহলে তুমি আমার সম্পত্তির অংশ পাবে। তারপর আমি নিপ্পুরে চলে যাই, সেখানে গিয়ে তার জমির দায়িত্ব গ্রহণ করি। সেখানে তার অনেকটা জমি ছিল, আর আমার ভেতরে ছিল উচ্চ আকাঙ্ক্ষা। সম্পত্তি গড়ার 3টে নিয়ম তখন আমি খুব ভালো করে আয়ত্ত করে ফেলেছিলাম। কিভাবে দ্রুত গতিতে সম্পত্তি বৃদ্ধি করা যায়, সেই কলাও রপ্ত করেছিলাম। আমি ধীরে ধীরে উন্নতি করতে শুরু করি। একদিন অলোক মিলের আত্মা শরীর থেকে ত্যাগ করে, তখন আমি তার সম্পত্তির একটা অংশ লাভ করি। তিনি আইনতভাবে সেই সম্পত্তি আমার নামে লিখে গিয়েছিলেন। অর্কদের কথা শোনার পর তার এক বন্ধু বলেন, তুমি সত্যি সৌভাগ্যের অধিকারী। তাই তো অলোক মিল তোমাকে তার সম্পত্তির ভাগ দিয়েছিল। আমি সত্যি সৌভাগ্যের অধিকারী, কারণ তার সাথে দেখা হওয়ার আগেই আমার ভিতরে উন্নতি হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল। 4 বছর ধরে আমি নিজের উপার্জনের 10 ভাগের 1 ভাগ সঞ্চয় করে রেখেছিলাম। তার থেকে এমন কি প্রমাণ হয় না যে আমি নিজের লক্ষ্যের জন্য নিজেকে কতটা সমর্পণ করে দিয়েছিলাম? যে জেলেরা বছরের পর বছর হাওয়ার গতিপথে অধ্যয়ন করে, যারা বোঝার চেষ্টা করে যে কিভাবে হাওয়া প্রবাহ হলে কোন দিকে মাছ যাবে, আর সেই দিক অনুসারে জাল ফেলে,
তাদেরকে তুমি সৌভাগ্যশীল বলবে? সুযোগ এমন এক দেবতা যিনি বা যারা প্রস্তুত থাকে না তাদের জন্য বসে থেকে নিজের সময় নষ্ট করে না। আর একজন বলে, প্রথম বছর তোমার সঞ্চিত অর্থ ওইভাবে চলে যাওয়ার পরেও তুমি নিজের ইচ্ছা শক্তির জোরে এগিয়ে গিয়েছো, সেটা একটা বড় কথা। এই বিষয়ে তুমি অনেকের থেকে অনেকটাই আলাদা। তখন অর্কট জবাব দেন, ইচ্ছে শক্তি? কি বাজে কথা বলছো? তোমার মনে হয় ইচ্ছে শক্তির মধ্যে একটা শক্তি থাকে? তা মানুষকে এমন বোঝা ওঠানোর মতো শক্তি প্রদান করে বলে মনে হয় তোমার? যে বোঝা একটা উট তুলতে পারে না, সেই বোঝা একটা বলদ তুলবে কিভাবে? কোনো লক্ষ্য পূরণের জন্য তুমি যে মনোসংযোগের সাথে কাজ করো, সেটাই তোমার ইচ্ছা শক্তি। আমি যদি কোনো কাজ করব বলে ঠিক করি, সেই কাজ যতই ছোট হোক তা সম্পূর্ণ করেই ছাড়ি। এইভাবে ছোট ছোট কাজ না করলে কোনো বড় কাজ করার আত্মবিশ্বাস আসবে কিভাবে? আমি যদি নিজেকে বলি 100 দিন আমি শহরের ব্রিজের উপর হাঁটব এবং প্রতিদিন একটা করে পাথর জলে ফেলবো, তাহলে আমি সেটা করেই ছাড়ি। 20 দিন ধরে একই কাজ করার পর একঘেয়েমি লাগতে পারে, তখন আমি কিছুতেই নিজেকে বলতে পারবো না যে, অর্গদ, এমন বেকার কাজ কেন করছো? প্রতিদিন একটা করে পাথর ফেলে তোমার লাভ কি হচ্ছে? একসাথে এক মুঠো পাথর জলে ফেলে দাও, মিটে গেল। না, আমি কখনোই নিজেকে সেই কথা বলবো না। আর আমি সেই ধরনের কাজও কখনো করব না। যখন আমি নিজের জন্য কোনো কাজ করব বলে ঠিক করে নিই, তখন আমি তা সম্পূর্ণ করে ছাড়ি। তাই আমি কোনো কাজে হাত দেওয়ার আগে ভেবে নিই। কোনো কাজ সমস্যাজনক বা বাজে কাজে হাত দিই না, কারণ আমার খালি বসে থাকতে ভালো লাগে। তখন আর এক বন্ধু বলে, তুমি যা বলছো তা যদি ঠিক হয়, তোমার যদি মনে হয় এটা সঠিক পরামর্শ, তাহলে এই পরামর্শ অনুসারে চললে কখনো সম্পত্তির অভাব ঘটবে না। মানুষ যেখানে ঊর্জার প্রয়োগ করে সেখানেই সম্পত্তির বৃদ্ধি পায়। জবাবে অর্কদ আরও বলেন, যদি কোনো ধনী ব্যক্তি একটা বড় মহল তৈরি করেন, তাহলে সে যে অর্থ সঞ্চয় করেছিল তা তার হাত থেকে চলে যায়। যে ইট বানায় সে খানিকটা অংশ নিয়ে যায়, যে শ্রমিকরা ওই মহলে কাজ করে তারা খানিকটা অংশ নিয়ে যায়, যে শিল্পী ওই মহলে কাজ করে সেও খানিকটা অংশ নিয়ে যায়। যারা যারা ওই মহলের জন্য কাজ করে তারা প্রত্যেককেই কাজের পারিশ্রমিক হিসাবে কিছুটা করে অর্থ লাভ করে। কিন্তু মহল তৈরি হয়ে যাওয়ার পর তার মূল্য কয়েক গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ যে খরচ হয়েছিল তার থেকে মহলের দাম অনেক বেশি হয়। সম্পত্তির দাম অদ্ভুতভাবে বৃদ্ধি পায়, কোনো মানুষের পক্ষে তার সীমা নির্ধারণ করা সম্ভব না। ফেনিসিয়ানরা সমুদ্রে ব্যবসা করে অর্থ উপার্জন করে, তারাও কিছু বন্ধা জমিতে সেই পয়সা দিয়ে মহান শহর গড়ে তোলে। তার আরেক বন্ধু বলেন, যাতে আমরাও ধনী হয়ে উঠতে পারি এমন কোনো পরামর্শ আছে তোমার কাছে আমাদের জন্য? বহু বছর কেটে গিয়েছে, আমাদের বয়স বৃদ্ধি পেয়েছে, আর সঞ্চয় বলতে কিছুই নেই। অর্কত বলেন, আমি তোমাদের অলক মিলের পরামর্শ মেনে চলতে বলবো। তোমরা নিজেদের বলো, আমার উপার্জনের একটা অংশ আমার। সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের মনে এই কথাটা বলো, দুপুরে পুনরায় নিজেকে সেই কথাটা বলো, রাতে আবার বলো। এই কথাটা প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় নিজেকে বলো। নিজেকে এই কথাটা এতবার বলো যাতে তোমার মনে গেঁথে যায়। নিজের মস্তিষ্কে এই আইডিয়া ভালো করে গেঁথে নাও, নিজের মনে এই বিচার ভরে নাও। তারপর যে অংশটা ঠিক বলে মনে হয় সেটা করে নাও। এই অংশ যেন 10% কম না হয়। সবার আগে নিজের অংশ বার করে রাখো। তারপর যে অর্থ তোমার হাতে থাকবে তা দিয়ে নিজের প্রয়োজনীয় খরচগুলি করার চেষ্টা করো। যে অর্থ শুধুমাত্র তোমার, সেই অর্থের মালিক হওয়ার পর তোমার যে কতটা ভালো লাগবে তা তুমি নিজেই বুঝতে পারবে। তা যত বৃদ্ধি পেতে থাকবে তোমার আনন্দ তত বৃদ্ধি পেতে শুরু করবে। তোমার জীবন নতুন আনন্দে ভরে উঠবে, আরও বেশি অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। যত বেশি অর্থ রোজগার করতে পারবে তোমার সঞ্চয়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে। তবে নিজের সঞ্চয়ের অর্থ দিয়ে কিভাবে তা নিজের কাজে লাগানো যায় সেটাও শিখতে হবে। সেই অর্থকে নিজের দাসে পরিণত করো। তারপর তার বাচ্চা, তার বাচ্চার বাচ্চারাও যাতে তোমার দাস হতে পারে সেটাও চেষ্টা করতে হবে। নিজের ভবিষ্যতের জন্য একটা রোজগার সুরক্ষিত করতে হবে। বৃদ্ধদের দিকে তাকাও, আর তুমিও একদিন বুড়ো হবে,
সেই কথা কিছুতেই ভুলো না। তাই নিজের সঞ্চিত অর্থ এমনভাবে রাখার চেষ্টা করো যাতে তা সর্বদা তোমার কাজে লাগে। কম অর্থ নিয়োগ করে অনেক বেশি ফেরত পাবে এমন কথা যারা বলে তাদের থেকে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রতারক হয়। তোমার অর্থ চটে যাওয়ার ভয় থেকে যায়। নিজের পরিবারের কথাও ভাবা উচিত, যাতে যখন তুমি এই পৃথিবীতে থাকবে না তখন তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, তখন যেন তাদের কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে নিজেদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করতে পারে সেদিকে খেয়াল রাখো। এর জন্য খানিকটা সময় বাদে বাদে তোমার কিছুটা অর্থ সঞ্চয় করতে হবে। তাই যারা সাবধান হন তারা কখনোই মোটা টাকা হাতে আসবে আর তারা সঞ্চয় করবে এমন কথা কখনোই ভাবে না। যাদের এই সব বিষয়ে জ্ঞান আছে এমন মানুষের সাথে পরামর্শ করুন। যারা পয়সা সামলাতে জানে এমন লোকেদের সাথে আলোচনা করুন, যারা কখনোই তোমাকে ভুল পথে পরিচালনা করবে না। যতদিন জীবন আছে ততদিন তা উপভোগ করার চেষ্টা করুন। নিজের উপর চাপ সৃষ্টি করবেন না। 10 ভাগের 1 ভাগ সঞ্চয় করার চেষ্টা করুন। সঞ্চয়ের কথা ভেবে নিজেকে কৃপণ করে তুলবেন না। জীবনকে উপভোগ করলে তবেই তা সমৃদ্ধিশীল হয়ে ওঠে। তার বন্ধুরা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কিছু মানুষ প্রশান্তই বসেছিলেন, কারণ তাদের মনে কল্পনা শক্তি ছিল না, তাই তারা কিছুতেই বুঝে উঠতে পারেননি। কিছু বন্ধুর তার কথাগুলো শুনে ভালো লাগে না, তারা ব্যঙ্গ করতে থাকে। আর কিছু বন্ধুর চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাদের চোখের সামনে সেই স্ক্রাইবের গৃহ ভাসছিল, যেখানে একটা মানুষ অন্ধকারের মধ্যে নিজের পরিশ্রমের জোরে নিজের ভাগ্যকে চমকানোর চেষ্টা করেছিল। কোনো মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের বুদ্ধি খাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে চায় ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই নিজেকে সৌভাগ্যের অধিকারী করে তুলতে পারে না। যাদের মনে হয়েছিল অর্কদের কথাগুলো শুনলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, তারা বারংবার অর্কদের সান্নিধ্য এসেছিল। তারা সেই পরামর্শ গ্রহণ করেছিলেন। তারা নিজেদের অর্থ সঠিক স্থানে নিয়োগ করেছিলেন। তার থেকে ভালো সুদ পাওয়ার সম্ভব হয়েছে, আর টাকা চটে যাওয়ার কোনো ভয় ছিল না। অরকমিল অর্কদকে যা শিখিয়েছিল সেই শিক্ষায় ঘুরে ফিরে অর্কদের কাছ থেকে তার বন্ধুদের কাছে যায়, আর সেখান থেকে তাদের জীবনেও আসে নতুন পরিবর্তন। প্রিয় বন্ধুরা, আজকের অধ্যায় এখান থেকেই শেষ হলো। পরবর্তী অধ্যায় শোনার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।